যুক্তরাষ্ট্র ইসরায়েলের সিদ্ধান্তে নির্ভর করছে যুদ্ধের ভবিষ্যৎ, বললেন ট্রাম্প। ইরাকের কুর্দিস্তানে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা। রেশনিং পদ্ধতিতে চলছে জ্বালানি বিক্রি। আজও ভোর থেকে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন। পাম্প মালিকদের বিরুদ্ধে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ। কাল চালু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণের পরীক্ষামূলক কার্যক্রম। মহাখালীর কড়াইল বস্তিতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং হাদি হত্যার আসামিদের দ্রুত ফেরত আনা হবে, বললেন আইজিপি। মব সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি মাহমুদ হোসেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সিদ্ধান্তের ওপর এই যুদ্ধের ভবিষ্যৎ নির্ভর করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান যত দীর্ঘ হচ্ছে, ততই এর অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ বাড়ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর। অন্যদিকে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে এরবিল বিমানবন্দরের কাছে একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা করেছে তেহরান। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। ইরান যুদ্ধের সময়সীমা নিয়ে নতুন বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সিদ্ধান্তের ওপর এই যুদ্ধের ভবিষ্যৎ নির্ভর করছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান দীর্ঘ হওয়ার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে চাপে পড়ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই যুদ্ধ ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যতের জন্যও বড় ঝুঁকি তৈরি করছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ইরানের উচ্চপদস্থ কর্মকর্তা সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালাচ্ছে। তারা ইরানের কেন্দ্রস্থলে অবস্থিত দেশটির শাসকদের অবকাঠামোর ওপর নতুন করে হামলা শুরু করেছে। ইরাকের কুর্দিস্তান অঞ্চলে এরবিল বিমানবন্দরের কাছে একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা করা হয়। একই সময়ে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে থাকা আরেকটি মার্কিন ঘাঁটির দিকেও ড্রোন ও রকেট এগিয়ে এলে সেগুলো প্রতিহত করে ইরাকি প্রতিরক্ষা ব্যবস্থা। ঐশী আলম, মোহনা সংবাদ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের সরবরাহ ঘাটতির প্রভাব পড়েছে দেশের পেট্রোল পাম্পগুলোতে। সরকারের পক্ষ থেকে জ্বালানির পর্যাপ্ত মজুদের কথা বলা হলেও ফিলিং স্টেশনে চাপ কমছে না ক্রেতার। আতঙ্কিত হয়ে অনেকেই ভিড় করছেন পেট্রোল পাম্পে। ক্রেতাদের দাবি, পাম্প মালিকরা ইচ্ছে করেই তৈরি করছে কৃত্রিম সংকট। আর পাম্প সংশ্লিষ্টরা বলছেন, ডিপো থেকে তেল নিতে অপেক্ষা করতে হচ্ছে তাদেরও। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে। মোটরসাইকেলের দীর্ঘ লাইনের এই চিত্র রাজধানীর শ্যামলী এলাকার। তাদের কেউ এসেছেন রাতভর তেলের খোঁজ করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে, আবার কারো কারো অপেক্ষা সেহরির পর থেকে। জ্বালানি তেলের সম্ভাব্য সংকটের বেড়াজালে আটক এসব চালকদের দাবি, তারা তেল নিতে এসে পাহারা দিচ্ছেন ফিলিং স্টেশন। এখন আমার ভূমিকা হইলো যে আমি তেলের পাম্পটাকে পাহারা দিচ্ছি। কখন তেল আসবে, কখন নিতে পারবো, এটা আরও আমার সম্ভাবনা নাই। সকাল 6টা থেকে লাইনে সব জায়গায় পাম্প, যেখানে আমরা তেলের জন্য যাই সেখানে বলতেছে তেল নাই। সেরি খাওয়া দাওয়া করে আসছিলাম, এখন পর্যন্ত ধারা রয়েছে, তেল গাড়ি কেন আসে নাই। ঢাকার প্রায় প্রতিটি ফিলিং স্টেশনের সামনে দৃশ্য একই। আর এমন চিত্র শুধু আজকের নয়, বিরাজ করছে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধের দামামায় বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর থেকেই। আজকে সেরির পর পরে আসছে, সেরি খাওয়া দাওয়া করে তারপর প্রথম গেলাম খালে গিয়ে। গভর্নমেন্ট ঘোষণা দেয় যে 5 টাকা করে লিটারে বাড়ানো হয়েছে, দুপুরের মধ্যে বলবে ডাইকা ডাইকা তেল বিক্রি করবে। এদিকে শুধু নগরীতে নয়, ঢাকার একটু বাইরে আমিনবাজারের ফিলিং স্টেশনগুলোতেও দেখা গেছে ডিজেল চালিত ট্রাকের দীর্ঘ সারি। চালকদের দাবি, প্রয়োজনের তুলনায় মিলছে কম জ্বালানি। আমরা যতটুকু তেল চাচ্ছি ততটুকু পাচ্ছি না। এই 20-30 কিলো গেলে আমাদের 500 টাকা তেল শেষ হয়ে যাচ্ছে। এখন পরিস্থিতি এই যে জামে পড়ে রয়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, তেল ডিপুতেও দীর্ঘ সারি থাকায় জ্বালানি তেলের ক্রেতাদের দীর্ঘ সারি সৃষ্টি হচ্ছে পাম্পগুলোতে। জায়গায় ডিপোতেও সিরিয়াল আছে, আমাদের গাড়িটা যখন আর কি ওই যেখানে গেছে তখন দেখে যে ওইখানেও সিরিয়াল। যত দূর পারি আর কি ফিরে দেই না, 5টা পারি, 10টা পারি, 20টা পারি, যেরকম পরিস্থিতি সেরকম ভাবে। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, এই বিষয়ে আরও জানাতে নারায়ণগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আজমির ইসলাম। আজমির, নারায়ণগঞ্জের পাম্পগুলোতে আজকের চিত্র কেমন দেখছেন জানাবেন।
আন্তর্জাতিক পরিস্থিতির কারণে যে জ্বালানির সংকট দেখা দিয়েছে, সে সংকটের কিন্তু নারায়ণগঞ্জ পাম্পগুলিতে দেখা যাচ্ছে যে 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 ডিপু থেকে যে তেল আসার কথা সেটি আসছে না। আজকে থেকে কিন্তু তারা রেশনিং পদ্ধতিতে তারা ডিপু থেকে পেট্রোল পাম্পগুলিতে পাঠাচ্ছে। এবং পেট্রোল পাম্পও কিন্তু যারা এই যে গ্রাহকদের মাঝে রেশনিং পদ্ধতিতে সরকার যে তারা যে নির্দিষ্ট করে দিয়েছিল যে তেলের, সেটি কিন্তু অকটেন সংকট থাকার কারণে কিন্তু পাম্পগুলি তারা দিতে পারছে না। এবং যে ক্রেতারা 2 লিটার করে চাচ্ছিল, তারা আরো বেশি করে চাওয়াতে একটি পরিস্থিতি অন্যদিকে যাওয়ার কারণেই কিন্তু পেট্রোল পাম্পগুলিতে তেল সরবরাহ দেওয়া বন্ধ করে দিয়েছে। তো আজকে যে নারায়ণগঞ্জের পদ্মা, মেঘনা, যমুনা 3টি ডিপো রয়েছে, যেখানে তাদের প্রতিটি পাম্প স্টেশনে 15,000 লিটার তেল থাকার নেওয়ার কথা, সেখানে তারা 9,000 লিটার দিচ্ছেন। সেই ঘাটতিগুলি পূরণ করতে না পারায় কিন্তু পেট্রোল পাম্পগুলিতে হিমশিম খেতে হচ্ছে, এমনটি জানিয়েছেন। এবং যেই ডিপোগুলি রয়েছে, সেই ডিপোগুলির যে পরিস্থিতির কারণে যদি কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, সেটি লক্ষ্য রেখে কিন্তু তারা একটি আইন শৃঙ্খলা বাহিনীকে চিঠি দিয়েছে। সেই চিঠি দেওয়ার পর থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা দেখেছি আমরা ডিপোগুলিতে তারা অবস্থান করছেন, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে এই সংকট বেশি দিন থাকবে না, এমনটি ডিপো থেকে জানানো হয়েছে। তেলগুলি আসতে শুরু করেছে এবং ক্রেতাদের চাহিদা পূরণ হবে। তবে কোনো কোথাও মানে যে বাড়তি যে তেলের দাম সেটি নেওয়া হচ্ছে, এরকম অভিযোগ আমরা এখনো পাইনি। তবে যে তেলের যে সংকট রয়েছে সেটি দ্রুতই সমাধান হবে বলে জানিয়েছেন ডিপো এবং পেট্রোল পাম্প মালিকরা। মাহমুদ। আজমের, আপনাকে ধন্যবাদ। কাল থেকে ফ্যামিলি কার্ড বিতরণে পরীক্ষামূলক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। প্রথমে রাজধানীর কড়াইল এলাকায় এই কার্যক্রম পরিচালনা করা হবে। ওই দিনই সুবিধাভোগীদের কাছে মোবাইল ফোনে পৌঁছে যাবে প্রথম মাসের নগদ সহায়তা। প্রাথমিকভাবে 14 উপজেলার একটি করে ওয়ার্ডে এই কার্ড দেয়া হবে। এর আওতায় প্রতি পরিবার মাসে 2,500 টাকা করে পাবে। কাল প্রধানমন্ত্রী এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী। আর ভবিষ্যতে ক্রমান্বয়ে দেশে সব পরিবার এর আওতায় আসবে বলে জানান অর্থমন্ত্রী। সরকারের এই সিস্টেমটা অপারেট করার জন্য মাত্র 1500 কোটি টাকা খরচ হবে। অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে, এটা একটা ডাইনামিক সিস্টেম। এটা কি রাউন্ড দি ক্লক চালু রাখতে হবে, কারণ নিম্নবিত্ত মধ্যবিত্ত হবে, আবার উচ্চবিত্ত মধ্যবিত্ত বা নিম্নবিত্ত হয়ে যেতে পারে। এটা ডাইনামিক সিস্টেম চালু থাকার কারণে আপনাকে রেগুলার মনিটরিং এন্ড ফলো আপে থাকতে হবে। সবার কাছে যাবে ক্রমান্বয়ে। আমরা হতদরিদ্র দিয়ে শুরু করছি, তারপরে দরিদ্র যারা আছে, তারপরে নিম্ন মধ্যবিত্ত যারা আছে, এইভাবে উপরের দিকে যেতে থাকবে। এ নিয়ে আরও জানাতে মহাখালীর কড়াইল বস্তি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল ইসলাম। নাজমুল, কাল প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সহ সার্বিক বিষয়ে আমাদের জানান। জি মাহমুদ, আমি এই মুহূর্তে রয়েছি কড়াইল বস্তির যে টিএনটি মাঠ রয়েছে সেই মাঠে দাঁড়িয়ে রয়েছে। এখানেই গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান যে ফ্যামিলি কার্ড রয়েছে সেই ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন। আপনি জানেন যে বিএনপি যে নির্বাচনী যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি হিসেবে কিন্তু বলেছিল যে নির্বাচিত হতে পারলে হতদরিদ্র মানুষের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবে। সেই ফ্যামিলি কার্ডের ব্যবস্থায় কিন্তু তারা নির্বাচনে 1 মাসও হয়নি এখনও, তারা কিন্তু নির্বাচিত হয়েছে। 1 মাসের মধ্যেই কিন্তু তারা সেই ফ্যামিলি কার্ডের যে উদ্বোধন সেটি কিন্তু করছে। ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে এই যে কড়াইল বস্তি এলাকার টিএনটি মাঠটি রয়েছে, এটি কিন্তু প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বেশ কর্মব্যস্ত হয়ে উঠেছে। শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেটি কিন্তু চলছে। এখানে যে শ্রমিকরা রয়েছে তারা কিন্তু রাত দিন এক করে কাজ করছে, যে প্যান্ডেল সাজানোর যে কাজটি রয়েছে এবং বিভিন্ন ধরনের যে কাজ রয়েছে সেই কাজগুলো কিন্তু তারা করে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে গত 7 তারিখ থেকে মোট 400 শ্রমিক কিন্তু একাধারে এই যে কর্মযোগ্য তারা করছে এবং তারা আজকে রাতের মধ্যে যে প্যান্ডেল সাজানোর যে কাজটি রয়েছে সেই কাজটি শেষ করবে। এবং এই যে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যে এই যে কড়াইল বস্তি এলাকায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বেশ তৎপর রয়েছে। আমরা এখানে সেনাবাহিনীকে দেখতে পেয়েছি, পুলিশ সদস্যদেরকে দেখতে পেয়েছি এবং র্যাব সদস্য যারা রয়েছে তারা কিন্তু এখানে টহল দিচ্ছে এবং তারা তাদের যে কার্যক্রম এবং নিরাপত্তার যে বিষয়টি সেটা কিন্তু জোরদার করা হয়েছে। সব কিছু ঠিক থাকলে
আগামীকাল এখানেই কিন্তু করাইল বস্তিবাসীর মাঝে ফ্যামিলি কার্ডের যে উদ্বোধন এবং তাদের কাছে যে ফ্যামিলি কার্ড সেটি কিন্তু তুলে দেওয়া হবে এবং এর পরপরই মোবাইল ফোনে কিন্তু যারা এই ফ্যামিলি কার্ডগুলো পাবে তাদের কাছে কিন্তু মোবাইল ফোনে 2,500 করে টাকা পৌঁছে যাবে। প্রাথমিকভাবে 14টি উপজেলায় 40,000 পরিবারকে কিন্তু এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে। তো মাহমুদ, এই ছিল প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে করাইল বস্তি এলাকা থেকে আমার কাছে প্রস্তুতির সর্বশেষ খবর। নাজমুল, আপনাকে ধন্যবাদ। ধাপে ধাপে তামাক নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এ সময় তিনি আরও জানান, দেশে প্রতি 3 জনের একজন কোনো না কোনোভাবে তামাক ব্যবহার করছেন, যা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। এদিকে নারীর ক্ষমতায়ন এবং নারীর মূল্যায়নে বিশ্বাসী বিএনপি বলে মন্তব্য করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় বর্তমান সরকারের ফ্যামিলি কার্ডের কথা উল্লেখ করে সেখানেও নারীকে প্রাধান্য দেয়া হবে বলে জানান মন্ত্রী। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। সোমবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে সামাজিক সংগঠন প্রজ্ঞা আয়োজিত আলোচনা সভার আয়োজন করা হয়। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে তামাকের কারণে বাংলাদেশে বছরে প্রায় 2 লাখ মানুষের মৃত্যু হয়। প্রতিদিন গড়ে প্রাণ হারাচ্ছেন 5 শতাধিক মানুষ। আলোচনা সভায় বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বলেন, তামাক নিয়ন্ত্রণ নয়, বরং ধাপে ধাপে নিষিদ্ধ করার আহ্বান জানান। এ সময় তিনি আরও বলেন, দেশে প্রতি 3 জনের একজন কোনো না কোনোভাবে তামাক ব্যবহার করছেন, যা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। নিয়ন্ত্রণ বলতে যে একটা ঢিলাঢালা ভাব থাকে সেটা থাকবে না, অন্তত প্রকাশ্যে কিন্তু এটা আইনি অপরাধে পরিণত হবে যদি নিষেধ শব্দটাকে সংযুক্ত করা যায়। এদিকে সোমবার সকালে রাজধানীর শিল্পকলার চিত্রশালায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস। এ সময় সমাজে বিশেষ অবদানের জন্য নারীদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় নারীদের সমাজ বিনির্মাণে বিশেষ অবদানের কথা উল্লেখ করেন বক্তারা। নারী যেমন সৃষ্টি করতে পারে, নারী যেমন টেক কেয়ার করতে পারে, নারী তেমনি একটি দেশ এবং জাতিকে এগিয়ে নিতে পারে। নারী পুরুষ সকলেই যাতে আমরা আমাদের অধিকার, একে অপরের অধিকারের জন্য আমরা কথা বলি, সোচ্চার থাকি এবং সেটিকে রক্ষা করার জন্য সচেষ্ট থাকি। নারী দিবসের নানা চিত্র তুলে ধরে সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী বলেন, বিএনপি নারীর ক্ষমতায়নে সবসময় কাজ করেছে। নারীর ক্ষমতায় এবং নারীর মূল্যায়নে বিশ্বাসী বিএনপি বলে মন্তব্য করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। বিএনপি কিন্তু সবসময় নারীর ক্ষমতায়ন এবং নারীর মূল্যায়ন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার ব্যাপারে বিএনপি ইজ ডুইং দেয়ার বেস্ট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার দেশের নারী সমাজের উন্নয়নের অবদানও অতুলনীয় জানিয়ে বর্তমান সরকারের ফ্যামিলি কার্ডের কথা উল্লেখ করে সেখানেও নারীকে প্রাধান্য দেওয়া হবে বলে জানান মন্ত্রী। বিএনপি এটাকে বাস্তবায়ন করতে চায়, সেজন্য জনাব তারেক রহমান আমাদের যে ফ্যামিলি কার্ড এটি কিন্তু পুরুষ পাবে না, এটি ওই ফ্যামিলি, অর্থাৎ প্রতি 5 জনকে আমরা একটা ফ্যামিলি ধরেছি। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক চ্যানেলে ভারতের সাথে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন নবনিযুক্ত আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। বলেন, অচিরেই তাদের বাংলাদেশে আনা সম্ভব হবে। সকালে পুলিশ হেডকোয়ার্টারে তার প্রথম সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মব সন্ত্রাস নির্মূলে পুলিশের পরিকল্পনা উল্লেখ করে তিনি বলেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। জুলাই বিপ্লব নিয়ে যারা ফায়দা লুটতে চায় তাদের তালিকা করার কথাও জানান পুলিশ প্রধান। কূটনৈতিক চ্যানেলে ফরেন মিনিস্ট্রি থেকে তাদের সাথে যোগাযোগ হয়েছে, তারা এই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করছে। হয়তো অচিরেই ইনশাল্লাহ আমরা দেখতে পারবো তারা বাংলাদেশে আমরা আনতে সক্ষম হব। জুলাই বিপ্লবকে নিয়ে যারা ফায়দা লুটতে চায় তাদেরও কিন্তু আমরা আইডেন্টিফাই করব। দেখা গেল অনেক লোক আছে জুলাই বিপ্লবের সাথে জড়িত ছিল না, এখন বড় জুলাই বিপ্লবী হয়ে গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়েকটি আসনে ভোট কারচুপি সহ নানা অনিয়মের অভিযোগে বিএনপি প্রার্থীদের আবেদন গ্রহণ করেছেন উচ্চ আদালত।
ওই আসনগুলোর ব্যালট পেপার, রেজাল্ট শিট ও অন্যান্য নির্বাচনী সরঞ্জামাদি হেফাজতে রাখতে ইসিকে নির্দেশনাও দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওইসব আসনে বিজয়ী প্রার্থীদেরকে নোটিশ ইস্যু করে পরবর্তী শুনানির জন্যও দিন ধার্য করেছেন আদালত। এদিকে বিটিআরসিতে অবৈধ নিয়োগের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মুদাসির আলীর প্রতিবেদন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করেছেন কুমিল্লা 11 আসনের বিএনপি প্রার্থী কামরুল হুদা ও ময়মনসিংহ 2 আসনে দলটির প্রার্থী মোতায়ের হোসেন তালুকদার। একই সঙ্গে কুমিল্লা 11 আসনে জয়ী জামায়াতের নায়েবে আমির ডাক্তার তাহের এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদুল্লাহকে নোটিশ ইস্যু করে শুনানির জন্য 8 জুন দিন ধার্য করেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের একক বেঞ্চ এ আদেশ দেন। পাশাপাশি এসব আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিট সহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জামাদি সংরক্ষণে ইসিকে নির্দেশ দেন আদালত। বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। ইতিমধ্যে আদালত এই মামলার সমস্ত নির্বাচনী সরঞ্জাম সেগুলো সংগ্রহ করার জন্য নির্দেশনা দিয়েছেন। আমরা দুটিতেই আদেশ পেয়েছি এবং আমরা মনে করি এই দুটিতেই বিএনপির প্রার্থীরা নির্বাচনী যে মামলা সে মামলায় বিজয়ী হবেন। সিরাজগঞ্জ 4 আসনেরও ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন বিএনপির প্রার্থীর এম আকবর আলী। এই আসনে বিজয়ী হয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। আবেদন গ্রহণ করে শুনানির জন্য 10 জুন দিন ধার্য করেন আদালত। তা ইলেকশন ট্রাইব্যুনাল যেটা আছে সেখানে আমরা আজকে এই ম্যাটারটার উপরে হিয়ারিং করলাম। হিয়ারিং করে আমরা সেখানে কিছু অ্যানামলি, কিছু ইরেগুলারিটিস সেগুলো দেখালাম যে কিভাবে আমাকে ওখানে ভোটটাকে রিগিং করে এখানে কারচুপি করে আমাদেরকে হারানো হয়েছে। এদিকে বাগেরহাট 1 আসনের ফলাফল নিয়েও পরাজিত প্রার্থীর আবেদন গৃহীত হয়েছে। এই আসনে বিজয়ী প্রার্থী জামায়াতে ইসলামীর মাওলানা মশিউর। এক্ষেত্রে শুনানির জন্য 21 মে দিন ধার্য হয়েছে বলে জানান জামায়াতের আইনজীবী গাজী এম.এইচ. তামিম। বাগেরহাট 1 আসনের পুনর্গণনার কোনো আদেশ মহামান্য হাইকোর্টের নির্বাচনী যে বেঞ্চ সেখান থেকে দেওয়া হয়নি। আমরা জানতে পেরেছি যে হ্যাঁ, পুনর্গণনার একটি আবেদন ওই আসনের একজন পরাজিত প্রার্থী আবেদন করেছিলেন। সেই আবেদনটি নির্বাচনী বেঞ্চ গ্রহণ করেছেন এবং আগামী 21 মে 2026 তারিখ এই মামলাটি শুনানির জন্য দিন ধার্য করেছে। অন্যদিকে বিগত সরকারের আমলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে নিয়োগ পাওয়া 29 জন জুনিয়র পরামর্শককে রাজস্ব খাতের বিভিন্ন পদে নিয়োগের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। 14/12/2025 তারিখে বিটিআরসির চেয়ারম্যানকে চিঠি পাঠিয়ে যে ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছিল সেটার যে ব্যবস্থা গ্রহণ করা হয়নি সেটাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং বিটিআরসিকে কেন মন্ত্রণালয়ের এই চিঠির আলোকে ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা দেওয়া হবে না, এই মর্মে মহামান্য হাইকোর্ট রুল নিশি জারি করেন। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। ব্যক্তিগত কারণ দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে পদত্যাগ করেছেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। সোমবার বিষয়টি প্রসিকিউশনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। চিফ প্রসিকিউটর বরাবর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন সাইমুম রেজা। তার আবেদনটি মঞ্জুর করে মন্ত্রণালয়ে পাঠান চিফ প্রসিকিউটর। এদিকে আওয়ামী শাসনামলে শতাধিক মানুষকে গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সোমবার হওয়ার কথা থাকলেও তা হয়নি। এক্ষেত্রে পরবর্তীতে 29 মার্চ দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। পাশাপাশি 24শে জুলাই আন্দোলনে রাজধানীর রামপুরায় 28 জনকে হত্যা মামলায় বিজিবি কর্মকর্তা রেদওয়ানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য হয়েছে 11 মার্চ। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসী ও অপরাধীদের অভয়ারণ্য থেকে মুক্ত করতে যৌথ বাহিনীর অভিযান শেষ হয়েছে। ভোর থেকে 7 ঘন্টার অভিযানে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সাঁড়াশি অভিযানে ছিল র্যাব, পুলিশ, সেনাবাহিনীর 3 সহস্রাধিক সদস্য। পরে চট্টগ্রাম রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক বলেন, অপরাধীদের আস্তানা গুড়িয়ে দেওয়ার পাশাপাশি পুরো জঙ্গলে প্রশাসনের নিয়ন্ত্রণে এসেছে। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে সরকার। সুমন কুমারদের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সোমবার সকালে অভিযানে নামে যৌথ বাহিনী। বিশেষ ওই অভিযানে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের 3 সহস্রাধিক সদস্য অংশ নেয়।
যৌথ বাহিনীর উদ্দেশ্য ছিল চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসী ও অপরাধীদের অভয়ারণ্য থেকে মুক্ত করা। তাদের ধরতে একে একে জঙ্গলে প্রবেশ করে সেনাবাহিনীর এপিসি ট্রাঙ্ক, পুলিশের জল কামান, সাজোয়া যান, ডগ স্কোয়াড সহ ভারী অস্ত্রে সজ্জিত একাধিক গাড়ি, ছিল অ্যাম্বুলেন্সও। অভিযান সফল হয়েছে জানিয়ে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক ডিআইজি বলেন, জঙ্গল সলিমপুর প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। কয়েকজনকে আটকের পাশাপাশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। সম্মিলিতভাবে যৌথভাবে আমাদের পুলিশের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আর জেলা প্রশাসন তো রয়েছে, জেলা প্রশাসনের বিরাট একটি অংশ যারা ওনারা বেল স্টেট প্রোভাইড করেছেন আমাদেরকে, সবাই মিলে আমরা এইবার আশা করি সফল হয়েছি বলে আমরা মনে করছি। অস্ত্র উদ্ধার রয়েছে এবং এখানে যেহেতু নেটওয়ার্কের সমস্যা, আমাদের কি পরিমাণ উদ্ধার হয়েছে এই পর্যন্ত আমরা এখনো জানতে পারিনি। এদিকে কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে সরকার। সন্ত্রাসী চাঁদাবাজদের কোনো ছাড় দেয়া হবে না। অপারেশন করেছি, যৌথ অপারেশন করা হয়েছে, এগুলো আপনারা দেখতে পাবেন। আমরা কোনো সন্ত্রাসীকে, অস্ত্রধারীকে, কোনো চাঁদাবাজকে, সংঘবদ্ধ কোনো ক্রিমিনালকে আমরা আইনের বাইরে থাকতে দেব না, আইনের আওতায় নিয়ে আসবো। সেটা আমাদের প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি এবং জনপ্রত্যাশাও তাই। জঙ্গল সলিমপুরকে নিরাপদ করা এবং অপরাধীদের নেটওয়ার্ক ভাঙতে যৌথ অভিযান চালানো হয়েছে বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। তাহসিন তারিন, মোহনা সংবাদ। শেষ হলো ট্রেনের আগাম টিকিট বিক্রি। আজ দেয়া হয়েছে 19 মার্চের টিকিট। আগাম টিকিটের যাত্রা শুরুতে বাকি আরও 4 দিন। তবে এখন থেকে ঘরমুখো মানুষের আনাগোনা দেখা যাচ্ছে রেল স্টেশনে, একই চিত্র সড়ক পথেও। এখন পর্যন্ত বাস ভাড়া বাড়ানো না হলেও পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি তেলের দাম দেখে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। কমলাপুর রেলওয়ে স্টেশন অনলাইনে আগাম টিকিট বিক্রি হওয়ায় দীর্ঘ লাইনের বিপরীতে অনেকটাই ফাঁকা স্টেশন। কাঙ্ক্ষিত সোনার হরিণটি হাতে করে প্ল্যাটফর্মে ঢুকতে দেখা যায় অনেককে, আবার টিকিট নিয়ে মোবাইলে ছবি দেখায় ব্যস্ত কেউ কেউ। এবার ভোগান্তিও তেমন ছিল না। আপাতত এখন পর্যন্ত কোনো ভোগান্তি হয় নাই, কারণ হচ্ছে এখনো তো অনেক টাইম আছে, ঈদের অনেক টাইম বাকি, প্রায় 10 দিনের মতো। আমি 5 দিন আগে কেটেছি, আমার কোনো অসুবিধা নেই, আমি অ্যাভেলেবল টিকিট পেয়েছি। সরকারকে অনুরোধ জানাবো, যাত্রাটা অনেক ভালো, সেটা যদি অন্যান্য দেশের মতো আরেকটু ভালো উদ্যোগ নেওয়া হয়। রেলে ঈদ যাত্রা শুরু হবে 13 মার্চ থেকে, যদিও এখন থেকেই বাড়ি ফিরছেন অনেকে। বিশেষ করে ছুটি থাকায় শিক্ষার্থীদের একটি বড় অংশ যাচ্ছেন নিজ গন্তব্যে। ঈদের সময় বাড়িতে যাওয়া হয় তো এজন্য অনেক খুশি। বাড়ি যাওয়া তো সবসময় আনন্দের, যেমন সেমিস্টার শুরু হয়েছিল তখন আসছিলাম, এরপরে আর যাওয়া হয় নাই। স্টেশন মাস্টার সাজিদুল ইসলাম জানালেন, সাধ্যমতো যাত্রী সেবা নিশ্চিতে কাজ করছে রেলওয়ে কর্তৃপক্ষ। যেহেতু এইবার ঈদে আমাদের কোনো অভিযোগ নাই এবং যাত্রী সাধারণ খুব সহজেই টিকিট সংগ্রহ করতে পেরেছে অনলাইন থেকে, তো আশা করছি ভবিষ্যতেও আর এই জাতীয় অভিযোগ হবে না। তো আমাদের 10টা স্পেশাল ট্রেন চলবে, এর মধ্যে ঢাকা এই চট্টগ্রাম বিভাগে 1 জোড়া ট্রেন চলবে, আর ঢাকা থেকে ঢাকা দেওয়ানগঞ্জ বাজারের মধ্যে 1 জোড়া তিস্তা স্পেশাল নামে 1 জোড়া ট্রেন চলবে। বাস টার্মিনালেও ঘরমুখো মানুষের আনাগোনা শুরু হয়েছে, যদিও এরা আগাম টিকিটের যাত্রী নয়, তাৎক্ষণিক ভাড়া দিয়েই যাচ্ছেন বাড়ির উদ্দেশ্যে। সড়ক পথে চাপ বাড়তে সপ্তাহখানেক সময় লাগবে। যেন জ্যামজটটা যেন না পোহাতে হয়, সেজন্য মনে করেন মানুষ এখন যাচ্ছে, সেজন্য একটু মনে হয় আপনার স্টেশনটা একটু হয়তো ফাঁকা। এখন পর্যন্ত ভাড়া বাড়ায় নাই, পরে সম্ভবত বাড়ানো হতে পারে। প্রতি বছরই একটা ঈদের একটা আনন্দ থাকে, এটাই আর কি সবার সাথে শেয়ার করতে আর কি বাড়ি যাওয়া, এত কষ্ট করে হোক যে করে হোক আর কি। বিক্রেতারা বলছেন এখনো টিকিটের দাম বাড়েনি, জ্বালানি তেলের দামের উপর নির্ভর করে নতুন সিদ্ধান্ত আসতে পারে। যদি কোনো প্রকারে আপনার তেলের দামটা বাড়ে তখন আর কি যাত্রীদের বাড়তি ভাড়াটা দিতে হবে। যদি ভাড়া মানে তেলের দাম বৃদ্ধি হয় তখন ভাড়া বৃদ্ধি হবে অবশ্যই। এখন যদি তেলের দাম বৃদ্ধি না হয় তাহলে তো আমরা ভাড়া বৃদ্ধি করবো না। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সারা দেশে জমে উঠেছে ঈদের কেনাকাটা। শপিং মলগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। বাহারি সব ডিজাইন থেকে পছন্দের পোশাক কিনছেন সব বয়সী মানুষ। তবে পোশাকের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান ক্রেতারা। ঈদ কেনাকাটার খবর জানাতে ঢাকা থেকে রাজীব আহমেদ এবং রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সানিউল আলম রাজু। প্রথমে যাচ্ছি রাজীবের কাছে। রাজীব, জানতে চাই মার্কেটে ভিড় কেমন দেখছেন আর কোন ধরনের পোশাকের প্রতি ক্রেতার আগ্রহ বেশি?
মাহমুদ, আপনি জানেন আজকে 19 রমজান, আর কিছুদিন পরেই মুসলমানদের বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উদযাপিত হবে। সেই উপলক্ষে আসলে রাজধানীর বিপণী বিতানগুলো, শপিং মলগুলো সবই নান্দনিক রূপে সেজেছে এবং যে যার মতো শপিং আউটলেটগুলো সুন্দর করে সাজিয়েছে আমরা দেখেছি। আসলে রাস্তাঘাটের ফুটপাত থেকে শুরু করে শপিং মল থেকে শুরু করে নামি দামি ব্র্যান্ডের আউটলেট সবই কিন্তু নান্দনিক এবং নান্দনিক পোশাকের সমাহার এবং নান্দনিক ডিজাইনের সমাহারে পোস্টার সাজিয়ে বসেছেন সেসব, এবং এখানে ভিড়ও করছেন আসলে বিভিন্ন ধরনের ক্রেতা, বিভিন্ন ধরনের বিভিন্ন বয়সী মানুষ। বেচা কেনার বলতে গেলে ধুম পড়েছে আসলে সর্বত্রই। তো আমার সঙ্গে আমি এসেছি এখানে গুলশানের একটি অভিজাত এলাকায়, অভিজাতদের শপিং খ্যাত একটি আউটলেটে, এটা ভাসাবী আউটলেট। আমার সঙ্গে আছেন এখানকার স্বত্বাধিকারী, তার কাছে জানতে চাইবো এই রমজান ঘিরে এবং ঈদ উপলক্ষে কেমন পোশাক সংগ্রহ করেছেন এবং বেচা বিক্রি কেমন হচ্ছে আমাদের জানাবেন একটু। ধন্যবাদ আপনাদেরকে। ঈদ কালেকশন মানে ভাসাবী মানে নতুনত্ব এবং ডিজাইন। ভাসাবী বাংলাদেশের ওয়ান অফ টপ ব্র্যান্ড, আপনারা জানেন। আমাদের আনলিমিটেড কালেকশন আছে, আনলিমিটেড কাস্টমার আছে আমাদের। সব সময়ই ভাসাবী একটা ঈদের সময় নিজের জন্য যেমন মানুষ পছন্দের কাপড় চোপড় কেনে এবং কাউকে গিফট দিতে হলে ভাসাবী থেকে একটা ব্যাগ গিফট দিলে মনে করে যে একটু মানুষ খুশি হবে একটু বেশি। এবারও অন্যবারের মতো আমরা সাজিয়েছি এবং কালেকশন আনলিমিটেড কালেকশন আছে আমাদের, কাস্টমারও আছে বরাবর। বাট এখন পর্যন্ত তেমন কোনো ঢাকা শহরে অন্য অন্য মার্কেটগুলোতে তেমন ভিড় পড়েনি, যদিও আমাদের লেভেলটা ভিন্ন। আমাদের এখানে আছে, মানুষ আসছে, কাস্টমার আছে, এবং আশা করি এখন নতুন একটু গভর্নমেন্ট আসছে যেহেতু মানুষ আনন্দের সাথে শপিং করে এবার ঈদটাকে নতুনভাবে উদযাপন করবে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন আসলে এখনো ওইভাবে জমে ওঠেনি কেনাবেচা, উনি আমাদের যেমনটি জানালেন আরও কিছুদিন গড়ালে ভালোভাবে জমবে। আমাদের সঙ্গে আছেন রাজশাহী প্রতিনিধি, ওনার কাছে রাজু আছেন, রাজুর কাছে চলে যাব ওখানকার ঈদের কেনাকাটা সম্বন্ধে জানতে। রাজু, যেমনটা বলছিলেন যে ঈদের আসলে কেনাকাটার বিষয়, সেটি কিন্তু ঈদ যত ঘনিয়ে আসছে কেনাকাটার বিষয়টি কিন্তু ততই আরো বেড়ে চলেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাজশাহী গণকপাড়া যে ফুটপাত মার্কেট, সেই ফুটপাত মার্কেটে। তবে এখন ভিড়টা কম, কারণ হচ্ছে আর কিছুক্ষণ পরেই যে ইফতারের সময় সেটি ঘনিয়ে আসছে বলে মানুষ কিন্তু বাসায় ফিরতে শুরু করেছে, সেজন্য ভিড়টা কম দেখা যাচ্ছে। তবে আমি খোঁজ নিয়েছি রাজশাহীর বিভিন্ন বাজার বা মার্কেট গুলো আমি ঘুরে দেখেছি, সেখানে উপচে পড়া ভিড় হয় ইফতারের পর এবং সকাল 11টার পর থেকে। তো আমি আরেকটি বিষয় আপনাকে বলি যে রাজশাহী সিল্ক শোরুম যেটি রয়েছে সেখানেও কিন্তু উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে এখন। তবে মিশ্র প্রতিক্রিয়া সেটি কিন্তু ক্রেতা এবং বিক্রেতাদের রয়েছে। তারা বিভিন্ন দাম যার দাম সে অনুযায়ী তারা ক্রয় করছে। তবে ঈদকে আসলে নতুন রূপে সবাই চায় যে নতুন পোশাক পরিধান করতে, সেজন্য ফুটপাত থেকে শুরু করে বিপণী বিতানগুলো যেগুলো রয়েছে সেগুলো যার যেমন প্রয়োজন সে অনুযায়ী কেনাকাটা শুরু করেছে। তো আমি আরেকটি বিষয় আপনাদেরকে বলি যে রাজশাহীতে শান্তিপূর্ণ রাজশাহীতে কিছু বিশৃঙ্খলা ঘটেছে, সেটি হচ্ছে ছিনতাইয়ের। সেই ছিনতাইটা আসলে খুবই নগণ্য একটি বিষয়। তবে আমি এই বিষয় নিয়ে রাজশাহী পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং বলেছেন যে যেগুলো গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে বা নির্জন জায়গা রয়েছে সেগুলো নিয়ে বিশেষ পুলিশ মোতায়েন করা হচ্ছে এবং যারা এই ছিনতাইয়ের সঙ্গে জড়িত তাদেরকে পুলিশের আওতায় এনে আনবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তো রাজশাহী বাজার থেকে এ ছিল আমার কাছে সর্বশেষ খবর। মাহবুব। রাজীব ও রাজু, আপনাদের দুজনকে ধন্যবাদ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সিদ্ধান্ত নির্ভর করছে যুদ্ধের ভবিষ্যৎ, বললেন ট্রাম্প। ইরাকের কুর্দিস্তানে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা।
রেশনিং পদ্ধতিতে চলছে জ্বালানি বিক্রি, আজও ভোর থেকে ফিলিং স্টেশনের দীর্ঘ লাইন, পাম্প মালিকদের বিরুদ্ধে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ। কাল চালু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণের পরীক্ষামূলক কার্যক্রম। মহাখালীর কড়াইল বস্তিতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং হাদি হত্যার আসামিদের দ্রুত ফেরত আনা হবে বললেন আইজিপি। মব সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে